অনেক বেশি আলাদা, অনেক বেশি স্পেশাল এরকম কোনো ক্যাম্পেইন নেই, অনেকগুলো স্পেশাল ক্যাম্পেইন আছে আমাদের। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এসইওর আসলে 80% জিনিসপত্র আউটডেটেড হয়ে গেছে, এবং নতুন অনেকগুলা টার্ম যেগুলো আমরা বলছি জিও বা এইও এইসব ব্যাপার স্যাপার আসছে। যারা এই এপিসোডটা দেখছে তারাও যদি নিজেদেরকে জিজ্ঞাসা করে যে লাস্ট কবে আসলে গুগলে অনেক বেশি সার্চ করে একটা আর্টিকেল পড়ে তার একটা বিষয় ইনফর্ম হইতে হইছে, এরকম কিন্তু খুব কম, এবং এটার সংখ্যা অনেক বেশিই কমে যাচ্ছে। কারণ টিম ম্যানেজ করতে হলে সবচেয়ে বেশি যে জায়গাটায় আপনাকে অ্যাটেনশন দিতে হবে সেটা হচ্ছে কালচার। অনেক কর্পোরেটে যেভাবে বলা হয় যে উই আর ফ্যামিলি, আসলে এটা তো সম্ভব না। এখানে হিউজ ডাইভার্সিফিকেশন, বিভিন্ন ফিলোসফির মানুষ একসাথে এসে কাজ করে যখন। তো আমি বলেছি স্পোর্টসে বা ক্লাব কালচারে যে ব্যাপারগুলো হয়, যে বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা এসে তারা একটা দলকে উইন করার জন্য খেলে। সো আইএমবি রিজেন্সি তো আমরা ওই কালচারটা সবসময় প্রমোট করার চেষ্টা করি। আর দ্য বিগ ব্যাং এর খুব ভালো একটা মানে এই যে টিভি সিরিজ যারা দেখেছে তারা হয়তো রিলেট করতে পারবে। সেটা হচ্ছে ইয়াং শেলডনের মা একটা কথা বলে যে তুমি যদি লাইফে অনেকগুলো গুড ডিসিশন নাও তারপরেও লাইফ হার্ড, আর ব্যাড ডিসিশন নিলে হচ্ছে হার্ডার। আপনি যদি 100 জন রিসোর্স নিয়ে কাজ করেন, 100 জন আপনাকে সমানভাবে পছন্দ করবে না, বা আপনার সবগুলা ডিসিশনকে সবাই সমানভাবে ইয়েস বলবে না। মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। বাট আপনার রেসে অনেক বেশি আগায় থাকতে হবে যদি রিলেভেন্ট থাকতে চান। কারণ আপনি স্যামুয়েল অল্টম্যানের একটা খুব ভালো মানে পডকাস্টে সে একটা কথা বলেছিল যে সিঙ্গেল পার্সন কোম্পানি ক্যান বি এ $1 বিলিয়ন কোম্পানি। কখনো কি ভেবে দেখেছেন এই ডিজিটাল যুগে আপনার পছন্দের ব্র্যান্ডগুলো কিভাবে তাদের গল্পের মাধ্যমে আপনার কাছে পৌঁছয়, অথবা কিভাবে একটি ছোট উদ্যোগ থেকে একটি সফল এজেন্সি তৈরি হয় যা দেশের এবং বিদেশের হাজারো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ডিজিটাল মার্কেটিংয়ে সাহায্য করে? আজ আমাদের সঙ্গে এমন একজন আছেন যিনি একটি এজেন্সি প্রতিষ্ঠা করেছেন যা শুধুমাত্র ডিজিটাল উপস্থিতি তৈরি করে না, বরং ডেটা ভিত্তিক কৌশলের মাধ্যমে ফলাফল এনে দেয়। প্রায় 1 দশকেরও বেশি অভিজ্ঞতা দিয়ে তিনি ডিজিটাল মার্কেটিংকে নতুন সংজ্ঞা দিয়েছেন, যেখানে কৌশল, সৃজনশীলতা এবং রেজাল্ট ওরিয়েন্টেড এক হয়ে কাজ করে। আমি তাসমিন রেজা, আপনাদের হোস্ট, এবং এই পডকাস্টটি আপনাদের কাছে নিয়ে এসেছে আমেরিকার অন্যতম লার্নিং প্রতিষ্ঠান মাইক্রোসফটের নাম্বার 1 লার্নিং পার্টনার নেটকম লার্নিং, যারা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের 50,000-এরও বেশি মানুষকে এআই, প্রযুক্তি ও ব্যবসা বিষয়ক নানা প্রশিক্ষণ দিয়ে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। ফরচুন 1000 কোম্পানির 80%ই যাদের ক্লায়েন্ট। বিগত 27 বছরে মাইক্রোসফট, অ্যামাজন, ব্যাংক অফ আমেরিকা, ইউএসএ আর্মি, নেভি সহ 40,000-এরও বেশি কোম্পানিতে গ্লোবালি প্রশিক্ষণ প্রদান করছে নেটকম লার্নিং। নেটকম লার্নিং প্রতিষ্ঠানের কর্মীদের টেকনিক্যাল ও লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে। পূর্বেই বলেছি, বর্তমান বিশ্বে এআই স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা এবং বিনোদন সব কিছুতে ব্যাপক প্রভাব বিস্তার করে যাচ্ছে। এআইয়ের প্রভাব, ব্যবহার, নানান প্রয়োজনীয় দিক ও এআই নিয়ে মানুষের নানা ভুল ধারণা, বিভ্রান্তি নিয়ে আজ আমরা কথা বলবো। আজকের এপিসোডে আমাদের সাথে আছেন আইএমবিডির এজেন্সির সিইও শামীম আহমেদ। তার কাছ থেকে আমরা শুনব কিভাবে ডেটা চালিত কৌশলগুলো ব্যবসা সাফল্য নিশ্চিত করে। ডিজিটাল জগতে একজন উদ্যোক্তা হিসেবে তার যাত্রা কেমন ছিল, এবং এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের প্রাসঙ্গিক রাখতে লাইফলং লার্নিং কেন এত গুরুত্বপূর্ণ। এই আলোচনা আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ধারণাগুলোকে নতুন করে সাজিয়ে দেবে। আপনাকে স্বাগতম ভাইয়া নেটকম কানেক্টে। কেমন আছেন? জি ভালো আছি, কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার সম্বন্ধে আমাদেরকে কিছু বলবেন? আচ্ছা, শুরুতেই যখন আপনি চমৎকার একটা ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে বলে দিয়েছেন যে আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এসইও এক্সপার্ট, সো ইটস ট্রু। 2013-এ হচ্ছে আমার ক্যারিয়ার স্টার্ট হয় আর কি অ্যাজ এসইও এক্সপার্ট। দেন আই স্টার্টেড মাই কোম্পানি অর বিজনেস আইএমবিডি এজেন্সি ইন 2016। সো 16-এও আমাদের কোর সার্ভিস ছিল এসইও। তারপরে আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিংয়ে আরও যতগুলো ব্রাঞ্চ হয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আমাদের কোর সার্ভিসগুলোর একটা। তো এই সার্ভিসগুলা বা আমরা আস্তে আস্তে সার্ভিস এরিয়া আরও বাড়াতে থাকি।
সো এখন 2026-এ এসে আমরা এআই ড্রিভেন আরো কিছু সার্ভিস নিয়ে এসেছি। সো ওয়েন আই স্টার্টেড দ্যাট টাইম আমার টিম সাইজ বা আমি হচ্ছে 3 জনকে নিয়ে আর কি, ইনক্লুডিং আমি আর হচ্ছে আমার 2 স্টুডেন্ট রনি আর মেহেদি। আই স্টার্টেড উইথ দেম 2016-র কথা বলছি আর কি। তারপরে গ্র্যাজুয়ালি টিম সাইজ আস্তে 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 বড় হতে হতে এখন আমাদের অফিসে হচ্ছে 87 পিপলের সেট আপ আচ্ছা, অলমোস্ট আর কি। এই হচ্ছে মানে শর্টে যদি বলি আর কি, লোকাল ইন্টারন্যাশনাল মিলিয়ে এখন আজকের হিসাবে ক্লায়েন্ট হিট করেছে আমাদের প্রায় 716 জন আর কি, 16টা ক্লায়েন্ট হিট করেছে। সো দ্যাটস অল। আর এই তো কন্টিনিউয়াস লার্নিং গ্রোথ এর ভিতর দিয়ে আছি। আইএমবিডি এজেন্সির প্রতিষ্ঠার পর থেকে অনেক বড় হয়েছে। শুরুর দিকে কিছু চ্যালেঞ্জ কি ছিল এবং আপনি কিভাবে সেগুলো মোকাবেলা করেছিলেন যদি আমাদেরকে বলেন? চ্যালেঞ্জ প্রত্যেকটা স্টেজেই থাকে। আইএমবিডি এজেন্সি যখন আমরা শুরু করেছিলাম তখন চ্যালেঞ্জ একরকম ছিল, এখন চ্যালেঞ্জ আর একরকম। তো শুরুর দিকের চ্যালেঞ্জ যেরকম থাকে যে একটা কোম্পানি আসলে স্টার্ট করার পরে ক্লায়েন্ট অ্যাকুইজিশন ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ, এবং টিম ম্যানেজমেন্ট তো এটা কন্টিনিউয়াস প্রবলেম। এখনও আমাদের টিম ম্যানেজমেন্ট এইটা নিয়ে প্রত্যেকটা ফাউন্ডার বা প্রত্যেকটা বিজনেসেরই আমি যদি বলি কমন একটা চ্যালেঞ্জ বা পেইন পয়েন্টের জায়গা। বাট ইনিশিয়াল স্টেজে অনেকগুলা লিমিটেশনস থাকে, প্রোডাক্ট মার্কেট ফিট করানো, আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে আমরা যখন সার্ভিস ইন্ট্রোডিউস করাচ্ছিলাম এনাফ পোর্টফোলিও থাকে না। সো দ্যাট টাইম আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম যে আমি অ্যাফোর্ডেবল কস্টে সার্ভিস দেওয়ার চেষ্টা করতাম, যেটা আমাকে অনেক বেশি হেল্প করেছিল টু বিল্ড মাই পোর্টফোলিও। এটা প্রত্যেকটা বিজনেসকে আমি অনেক বেশি সাজেস্ট করি যে টু বিল্ড আ পোর্টফোলিও ইটস ভেরি এসেনশিয়াল, এবং এটা অনেক বেশি লাগে কারণ আপনি যখন বিগ ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য ট্রাই করবেন তখন আসলে আপনার প্রিভিয়াস ওয়ার্ক বা প্রুফটা লাগবে। সো আপনার কাছে তো এনাফ পোর্টফোলিও থাকে না। তো শুরুর দিকে একটু ফ্লেক্সিবল হইতে হয় বাজেটের ক্ষেত্রে, ফ্লেক্সিবল না হইলে আসলে এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। সো ওইটাই আমরা ট্রাই করেছিলাম, আমরা অনেক বেশি কাজ করার ব্যাপারে, বা আমি ট্রাই করতাম, টিমকেও মোটিভেট করতাম যে না ঠিক আছে শুরুর দিকে হয়তো আমাদের রেভিনিউ ফোকাস না হয়ে এইটাকে আসলে আমাদের পোর্টফোলিও হিসেবে কনসিডার করা উচিত, রেভিনিউ যাই হোক না কেন। সো এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে আর কি। আর গ্র্যাজুয়ালি এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে যখন নাম্বার অফ ক্লায়েন্টস বাড়ছিল আমি অনেক বেশি চেষ্টা করেছি সার্ভিস কোয়ালিটিকে ইম্প্রোভাইজ করতে। সো সেইটাও অনেক বেশি হেল্প করেছে সাস্টেইন করতে, গ্রো করতে আর কি। আপনি অসংখ্য সফল ক্যাম্পেইন পরিচালনা করেছেন। সফল ক্যাম্পেইন পরিচালনার স্ট্র্যাটেজিগুলো কি? আসলে আমি যেটা বললাম যে আমাদের নাম্বার অফ ক্লায়েন্টস এখন 700+। সো সবগুলা ক্যাম্পেইন আসলে সমানভাবে সাকসেসফুল ছিল না, এবং ক্যাম্পেইনগুলা ডিজিটাল মার্কেটিং বা আমরা যারা পারফরমেন্স মার্কেটিং নিয়ে কাজ করি এদের ক্ষেত্রে ক্যাম্পেইন সফল বা নোটেবল ক্যাম্পেইন এভাবে একটা বা এরকম একটা ক্যাম্পেইন বলা খুব কঠিন, কারণ আমাদের যেটা বললেন যে অসংখ্য সফল ক্যাম্পেইন আছে, আসলেই আছে। আমরা বিজনেসগুলোকে অনেকভাবে স্কেলিংয়ে, রেভিনিউ জেনারেট করতে হেল্প করেছি, স্কেলিংয়ে হেল্প করেছি। সো সেই জায়গা থেকে মানে আলাদাভাবে করে বলা যাবে না, এই কারণেই হয়তো যে আমাদের হয়তো সবগুলা ক্যাম্পেইন বা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে তাদের কম বেশি এই স্ট্র্যাটেজিগুলো ডিপ্লয় করতে হয়, বা বিজনেসগুলো রেভিনিউ ড্রাইভ করার জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হয়। তো আমি কিছু কমন স্ট্র্যাটেজির কথা বলতে পারি, বা অ্যাজ অ্যান এক্সাম্পল, আসলে একটা দুইটা বিজনেসের জন্য বলা যাবে না। যে 1 বছর আগে আমরা যেটা করেছিলাম, যখন মেটা এআই বা মেটা যখন আসলে এদের অ্যাড ম্যানেজার, আমরা যারা অ্যাড রান করি ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করছে বা এই রিলেটেড কিওয়ার্ড বা স্টাফসের সাথে পরিচিত, তারা হয়তো রিলেট করতে পারবে যে মেটা যখন আসলে এআই ডিপ্লয় করা শুরু করলো তখন অনেকগুলা ব্যাপার আউটডেটেড হওয়া শুরু করলো, যে আগের মতো করে আর কাজ করছে না ওই ব্যাপারগুলা। কীরকম যে আমরা আগে বলতাম ডিজিটাল মার্কেটিং একটা কোর এক্সপার্টিসের জায়গা ছিল, যে খুব ন্যারো অডিয়েন্স টার্গেট করতে পারার সক্ষমতা, কে কত ভালো ডিটেল টার্গেটিং করতে পারে। তো পরবর্তীতে আমরা যেটা হলো, এটা 1 বছর আগের কথা বলছি, যে না এটা আসলে চেঞ্জ হতে থাকলো, যে কন্টেন্ট ড্রিভেন টার্গেটিং আর কি, বা আমি যদি বলি যে কন্টেন্ট ইজ দ্য নিউ টার্গেটিং। আমরা এই যে পডকাস্টটা শ্যুট করছি এটার কথাই যদি বলি, সেক্ষেত্রে আমাদের পডকাস্টের থাম্বনেইলটা কতটুকু ভালো হবে এটার উপর আসলে আমার কি পরিমাণ ভিউ হইতে পারে এটা অনেক বেশি ডিপেন্ড করে। আমার কন্টেন্ট বা হাইলাইটটা কেমন হচ্ছে, আমার এখানে কপিটা কীরকম লিখছি, হেডলাইনটা কীরকম লিখছি। সো আগে ব্যাপারটা এরকম ছিল যে কন্টেন্ট তো এত বেশি ছিল না, কন্টেন্টের কনসিস্টেন্সি অনেক কম ছিল, এইটা এত মানুষ কন্টেন্ট প্রডিউস করতো না।
তো তখন আসলে এই যে ইউনিকনেস কন্টেন্টে এই ব্যাপারগুলো আনা বা অ্যাটেনশন নেওয়ার জন্য আলাদাভাবে কাজ করার ব্যাপার-স্যাপার ছিল না। মনে হতো যে আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ে ডিজিটাল টার্গেটিং করি খুব ভালোভাবে প্রপার মানুষের কাছে আমার কনটেন্ট গেলেই সে হয়তো আমার কাছ থেকে পারচেজ করবে। বাট এই সিনটা এখন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আমরা এটা অ্যাডপ্ট করেছি এবং এই আ আমরা এখন অনেক বেশি ওপেন অডিয়েন্স নিয়ে কাজ করি এবং আমরা মনে করি যে কনটেন্ট দিয়ে আসলে অডিয়েন্সকে টার্গেট করা উচিত। অ্যাটেনশন ইঞ্জিনিয়ারিং ইজ দ্য নিউ থিং, নিউরন মার্কেটিং বা নিউরো মার্কেটিং যেটাই বলা হয় আরকি। সো রিসেন্টলি আমরা যেটা করছি যে আমাদের কোম্পানিতে যে ধরনের ক্যাম্পেইনগুলো আমাদের টিম রান করছে, সো আমরা মোর ক্রিয়েটিভ দিয়ে আরকি অডিয়েন্স টার্গেট করার চেষ্টা করছি। সো এইটা নতুন স্ট্র্যাটেজি এবং যারা একটু আপ টু ডেট আছে তারা সবাই কম বেশি এটা ফলো করে। সো আমাদের ক্যাম্পেইনের সাকসেস রেট অনেক বেড়েছে এবং কোম্পানিজ অনেক বেশি বেনিফিটেড হচ্ছে। যে সকল ব্র্যান্ড এখন নতুন অনবোর্ড হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা এই নতুন স্ট্র্যাটেজিগুলো ডিপ্লয় করছি এবং এগুলো মোর মানে এআইকে এখন আসলে ডিসাইড করতে দেয়া হচ্ছে আরকি যে আ আসলে আমার পটেনশিয়াল অডিয়েন্স কে, এই কনটেন্টটা কাকে দেখালে সে পারচেজ করতে পারে। সো বিহেভিয়ারাল অ্যানালাইসিসের বিষয়টা এখন আর মানুষের থেকেও এআই এর হাতে চলে গেছে বেশি। ফেসবুকের অ্যালগরিদম থেকে শুরু করে প্রত্যেকটা নোটেবল প্ল্যাটফর্মের অ্যালগরিদমই আস্তে, আস্তে এআই ড্রিভেন হয়ে যাচ্ছে। সো আমরা এগুলো অ্যাডপ্ট করে এই ধরনের ক্যাম্পেইন রোল আউট করছি এবং এগুলোতে খুব ভালো সাকসেস পাওয়া যাচ্ছে আরকি। আর ক্যাম্পেইনের ক্রিয়েটিভস, ভিডিওর ক্রিয়েটিভস বা এখানে কপি কি যাবে না যাবে এইসব বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে অনেক বেশি বিস্তারিত আলোচনা করা সম্ভব। আমাদের যেহেতু ৭০০ প্লাস ক্লায়েন্ট, সো এখানে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য হিউজ নাম্বার অফ কনটেন্ট আমরা প্রোডিউস করেছি। সো সেই জায়গা থেকে বলতে গেলে আসলে অনেক কিছু বলার আছে এবং অনেক বেশি আলাদা, অনেক বেশি স্পেশাল এরকম কোনো ক্যাম্পেইন নেই। অনেকগুলো স্পেশাল ক্যাম্পেইন আছে আমাদের। এটা বলা যায় আরকি। সো যেহেতু অনেকগুলা, সো এইজন্য আমি মোটা দাগে আরকি স্ট্র্যাটেজির কথাটাই বললাম আরকি। যে আমরা কন্টিনিউয়াসলি আসলে অ্যাডপ্ট করি কোন জিনিসটা আসলে এখন অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে না করছে এগুলো বুঝে স্ট্র্যাটেজি ডিপ্লয় করার চেষ্টা করি। এইটাই হচ্ছে গুড স্ট্র্যাটেজি। এখন আসলে কোন ব্যাপারটা ট্রেন্ডি, কোন ব্যাপারটা আসলে অডিয়েন্সের কাছে ম্যাটার করে। তো এই ব্যাপারগুলো যারা খুব ভালো বুঝে তারাই ভালো করবে এবং তাদের স্ট্র্যাটেজি আসলে রাইট স্ট্র্যাটেজি। আপনার এক্সপার্টের জায়গা এসইও সবসময় পরিবর্তিত হচ্ছে। গত দশকে ডিজিটাল মার্কেটিং এর ল্যান্ডস্কেপ এসইও কিভাবে পরিবর্তিত হয়েছে এবং কি অপেক্ষা করছে আগামীতে? ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এসইওর আসলে 80% জিনিসপত্র আউটডেটেড হয়ে গেছে এবং নতুন অনেকগুলা টার্ম যেগুলো আমরা বলছি জিও বা এইও এইসব ব্যাপার-স্যাপার আসছে। কারণ আমরা নিজেরাও বা যারাই এপিসোডটা দেখছে তারাও যদি নিজেদেরকে জিজ্ঞাসা করে যে লাস্ট কবে আসলে গুগলে অনেক বেশি সার্চ করে একটা আর্টিকেল পড়ে তার একটা বিষয় ইনফর্ম হইতে হইছে, এরকম কিন্তু খুব কম এবং এটার সংখ্যা অনেক বেশিই কমে যাচ্ছে। গুগল ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে না বা জেমিনাই অনেক ভালো করছে, গুগলের আরও অনেকগুলা এআই টুল যেগুলো আসছে ওগুলো অনেক ভালো করছে। বাট সার্চ ইঞ্জিনে আগে মানুষ মানে পারপাসটা আস্তে, আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা যে পরিমাণ চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি বা হচ্ছে ক্লড এগুলো ইউজ করছি, কোপাইলট, জেমিনাই। তো এই সকল টুলের ব্যবহার অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং সার্চ করা যেহেতু বাদ হচ্ছে না, তার মানে সার্চ করা ব্যাপারটা ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে না। বাট এসইও করার প্রসেস এইটা অনেক বেশি আপডেটেড হয়ে গেছে এবং অনেকগুলো ব্যাপার মানে আমি বললাম তো আমার দৃষ্টিভঙ্গিতে আসলে 80%-এরও বেশি জিনিস আউটডেটেড হয়ে গেছে। এখন আর আগের স্ট্র্যাটেজিতে এসইও করলে এইটা একদমই খুব বেশি কাজে দিবে না। তো জিইওর ব্যাপারটা যদি আমি একটু সংক্ষেপে বলি যে এটাতে আসলে কি করতে হয়, যে আগে আমরা যেভাবে করে একটা ওয়েবসাইট বা ওয়েবসাইটের কন্টেন্টকে অপটিমাইজ করতাম স্পেশালি ফর গুগল, যে গুগলে কেউ সার্চ করলে যেন এই কন্টেন্টটা গুগল তাকে সাজেস্ট করে বা আমার ওয়েবসাইটটা যেন র্যাঙ্কে উপরের দিকে আসে। বাট এখন আমরা কি চাই যে জিইও হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, সো এইখানে কন্টেন্ট অপটিমাইজ করতে হয় ফর এআই মডেলস। সো এগুলো আসলে কিভাবে করে, এগুলো করার ওয়ে হচ্ছে যে আমার কন্টেন্টের স্ট্রাকচারটা চেঞ্জ করা। মানুষ অনেক প্রশ্ন করে এআইকে। সো আগে আমাদের কন্টেন্টের স্ট্রাকচার যেমন ছিল এখন দেখা যায় আমরা অনেকটা এফএকিউ মডেলে সাজানোর চেষ্টা করি, যাতে এআইয়েরও তো ইনফরমেশন দরকার। যে ব্লগ রাইটিংকে আসলে অনেক বেশি ইরিলেভেন্ট হয়ে গেছে না, এআই কিভাবে ইনফরমেশন পাবে, ইন্টারনেট থেকেই তো আসলে সে সোর্স করবে, সেখান থেকে তো সে লার্ন করবে। বাট এই লার্নিং প্রসেস বা কাকে আসলে সে রিকমেন্ড করবে, আপনি যদি এখন চ্যাটজিপিটিতে সার্চ করেন টপ 5 ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা টপ 10 ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, আপনি ওইখানে আমাদেরকে পাবেন। সো এইখানে পাওয়ানোর জন্য আমাদের কিন্তু আলাদাভাবে আবার ওই আগের এসইও স্ট্র্যাটেজিতে কাজ হয় না। এই ব্যাপারগুলো আমাদের নতুন অনেকগুলো জিনিস ডিপ্লয় করতে হয়েছে। সবচেয়ে বেশি যেই জায়গাটা চিন্তা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টপিক্যাল অথরিটি, যে আমরা যে টপ 5 এজেন্সির মধ্যে একটা,
সো এটা আসলে গুগল বা হচ্ছে একটা চ্যাট জিপিটি এটা কেন মনে করবে, কিভাবে মনে করবে। সো ওই জায়গাটা আমরা ইনশিওর করার চেষ্টা করেছি, এবং এআই আসলে কিভাবে একটা কন্টেন্ট কনজিউম করে এইটা তার ইউজারকে ইনফর্ম করে, ওই জিনিসটা বোঝা, ওই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করা, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। সো এসইও সবচেয়ে বেশি যেই ফিল্ডে অনেক বেশি পরিবর্তন আসছে সেটা হচ্ছে এসইও রিলেটেড। বললাম তো অনেকগুলা ব্যাপার, ওই বোরিং ব্যাকলিংস অ্যান্ড আদার স্টাফ, সেইগুলো অনেক বেশি ইরেলেভেন্ট হয়ে গেছে এখন। ওইগুলা নিয়ে এখন আর এই ধরনের স্কিল সেটও এখন আর বিক্রি করা, বা আরও 5 বছর পর দেখা যাবে আরও অনেকগুলো জিনিস বা 99% জিনিসপত্রে আউটডেটেড হয়ে গেছে, বাট মানুষ আরও বেশি সার্চ করবে। সো আমার এখন প্ল্যাটফর্ম চেঞ্জ হবে, আমার এখন ইনটেন্ট চেঞ্জ হবে। সো আমি এখন দেখা যাচ্ছে যে আরও মানুষ বেশি ইনফর্মড হইতে চাবে, বাট ওয়েটা ডিফারেন্ট হয়ে গেছে আর কি। আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আসলে আমাদেরকে নতুন নতুন অনেক স্কিল শিখতে হবে। সম্প্রতি নেটকম লার্নিং লার্নারদের জন্য নিয়ে আসছে নেটকম প্লাস নামে মোবাইল অ্যাপ ভিত্তিক একটি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে থাকবে নানা পেশাজীবী ও ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য শতাধিক আন্তর্জাতিক মানের কোর্স এবং সার্টিফিকেশন নেবার সুযোগ, যা ইন্ডাস্ট্রি এক্সপেকটেশনের সাথে লার্নারদের যে নলেজ গ্যাপ রয়েছে তা দূর করতে সাহায্য করবে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ এবং মজাদার গেমিফিকেশন ফিচার শেখার প্রক্রিয়াও আরও আকর্ষণীয় করে তুলবে বলে আমাদের বিশ্বাস। আপনি পাবেন গ্লোবালি স্বীকৃত সার্টিফিকেট, যা লার্নারদের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাহলে ভাইয়া, এরকম একটা লার্নিং প্ল্যাটফর্ম থেকে আপনার এক্সপেকটেশনটা কেমন? আচ্ছা, বাংলাদেশে আসলে বেশ কিছু নোটেবল লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে যারা আসলে লার্নিং নিয়ে কাজ করছে। সো নেটকম, কোম্পানি লাইক নেটকম, এই জায়গা থেকে আমাদের একটু স্পেশাল এক্সপেকটেশন থাকবে সব সময়। সো গ্লোবাল ব্র্যান্ড আর কোম্পানি লাইক নেটকম, তারা আসলে যে ধরনের লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে আসবে, আল এক্সপেক্ট যে এটা অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। আপনি এই যে ফিচারগুলোর কথা বলেন, এগুলো যেন মোর ইন্টারেক্টিভ হয়, এবং অ্যাসেসমেন্টের প্রসেসের জায়গায় আমি মনে করি যে শুড পে স্পেশাল অ্যাটেনশন। বিকজ যেটা হয় যে লার্নিং প্ল্যাটফর্মগুলোতে একটা কোর্স কমপ্লিট করার পর আসলে লার্নার কতটুকু শিখতে পারলো, এইটার একটা প্রপার জাস্টিফিকেশন, বা এইটা যে সার্টিফিকেটটা তারা অ্যাচিভ করছে ওইটাতে তার স্কিলের একটা রিফ্লেকশন থাকা উচিত। তাহলে হবে কি যে আমরা যারা হায়ার করি রিসোর্স, তাদের জন্য বোঝার সুবিধা হবে, এবং সে নিজেও বুঝতে পারবে আসলে আমার কতটুকু আমি কি শিখতে পারলাম। তো অ্যাসেসমেন্টের প্রসেসটা আসলে যত বেশি তার স্কিল কে বেটার ওয়েতে জাজ করতে পারবে, এবং তার স্কোপ অফ ইমপ্রুভমেন্ট বা উইকনেসগুলা রিফ্লেকশন যখন অ্যাসেসমেন্টের ভেতর দিয়ে বের হয়ে আসবে, তখন এই জায়গায় আমি মনে করি যে একজন মানুষ বুঝতে পারবে যে আমি শুধু কোর্স করা না, কোর্স করে আমি আসলে কতটুকু শিখেছি, আমি কতটুকু ক্যাপাবল, সেই জিনিসটা আমি বুঝতে পারছি। সো নেটকম লার্নিংয়ের কাছ থেকে বা নেটকম প্লাস থেকে আমি মনে করি যে এই বিষয়গুলো তারা এনশিওর করবে। এবং আপনি যেহেতু অলরেডি মেনশন করছেন যে গেমিফিকেশনের কথা, যে এখন লার্নিং ব্যাপারটাকে আরও যত বেশি এন্টারটেইনিং করা যায়, সো এই ব্যাপারটা আমার মনে হয় যে নেটকম প্লাসে থাকবে, এবং আমি অনেক বেশি আশাবাদী, এবং আশাবাদী হওয়াটাই অনেক বেশি স্বাভাবিক। কারণ নেটকমের মতো এরকম একটা গ্লোবাল ব্র্যান্ড যখন বাংলাদেশ মার্কেটে কাজ করছে, তারা এই জায়গাগুলোকে অনেক বেশি প্রায়োরিটাইজ করবে। ধন্যবাদ ভাইয়া, আমরাও এরকমটাই আশা করি। আইএমবিডিতে আপনার এত বড় টিম, সেই টিমকে লিড করতে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন? আসলে টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং। হ্যাঁ, সো আমি আসলে প্রশ্নটা ছিল যে আমি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করি। এগুলো অনেকগুলো অ্যাঙ্গেলে হয় চ্যালেঞ্জ। ধরেন টিম ম্যানেজ করতে হলে সবচেয়ে বেশি যে জায়গাটায় আপনাকে অ্যাটেনশন দিতে হবে সেটা হচ্ছে কালচার। সো আইএমবিডি এজেন্সিতে আমরা অনেক বেশি আমাদের কালচারকে আমরা ডিফাইন করি লাইক স্পোর্টস কালচার হিসাবে, যে আমি ওদেরকে অনেক বেশি বলি, অনেক কর্পোরেটে যেভাবে বলা হয় যে উই আর ফ্যামিলি, আসলে এটা তো সম্ভব না। এখানে হিউজ ডাইভার্সিফিকেশন, বিভিন্ন ফিলোসফির মানুষ একসাথে এসে কাজ করে যখন। তো আমি বলেছি স্পোর্টসে বা ক্লাব কালচারে যে ব্যাপারগুলো হয়, যে বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা এসে তারা একটা দলকে উইন করার জন্য খেলে। সো আইএমবি এজেন্সিতে আমরা ওই কালচারটা সবসময় প্রমোট করার চেষ্টা করি। আর চ্যালেঞ্জের জায়গা যেটা থাকে, এগুলো খুবই স্বাভাবিক, এবং এই মানে টিম ম্যানেজ করা অলওয়েজ হার্ড। ইভেন আপনি যদি অনেকগুলা গুড ডিসিশনও নেন, আপনি টিমের পক্ষে অনেকগুলা গুড ডিসিশন নিলেও এটা হার্ড হবে। এটা হচ্ছে যে দ্য বিগ ব্যাং এর খুব ভালো একটা, মানে এই যে টিভি সিরিজ যারা দেখছে তারা হয়তো রিলেট করতে পারবে। সেটা হচ্ছে ইয়াং শেলডনের মা একটা কথা বলে যে তুমি যদি লাইফে অনেকগুলো গুড ডিসিশন নাও,
তারপরেও লাইফ হার্ড, আর ব্যাড ডিসিশন নিলে হচ্ছে হার্ডার। সো টিমের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যদি আসলে অনেক কিছু আপনি টিম সেন্ট্রিক করলেও এটা কখনো ওই ফুলফিলমেন্টের জায়গায় আসবে না। তো এইটা মানে আপনি একটা রিসোর্সকে অনেক দিন ধরে ট্রেন করাচ্ছেন, সেই রিসোর্সটা চলে যাইতে চাবে, তার বেটার প্যাকেজের অফার থাকবে এবং এটা খুবই স্বাভাবিক। আর আপনি কখনোই আসলে মানে 100% টিম মেম্বারদেরকে স্যাটিসফাই করতে পারবেন না। বাট অ্যাট আইএমবিডি এজেন্সি আই এম ব্লেসড এনাফ, বা আমার এখানে কালচারাল ভাইবটা আমি একটু ব্যালেন্স করতে পারছি। আমি আমার যারা ইন্ডাস্ট্রি কলিগদের সাথে কথা বলি, আমি আসলে খুব এসওপি ড্রিভেন মানুষ বলা যাবে কিনা জানি না, বাট প্রসেস ডিজাইন করা এই জিনিসগুলো আমার খুব পছন্দের। হ্যাঁ, সো আমাদের এন্টায়ার অপারেশন খুব প্রসেস ফলো করে আমি মেনটেন করার চেষ্টা করি এবং করছি। এটা অনেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, যারা এমডির সাথে কাজ করছে তারাও কম বেশি জানে। সো প্রত্যেকের জব রোল খুব ভালোভাবে ডিফাইন, কালচারকে সেফ রাখার জন্য, অ্যালাইন রাখার জন্য, বা ট্রেনিং প্রসেস আমাদের এখানে ইনকিউবেশন অনেক ইজি। অনেক শর্ট টাইমে একটা এমপ্লয়ি আসার পরে তার কি করা লাগবে না করবে এই জিনিসগুলো খুব শর্ট টাইমে লার্ন করতে পারে। তারপর এটা হয় যে কাউন্টার প্রোডাক্টিভ ডিসকাশন হবে, তারপরে ধরেন যে কর্পোরেট পলিটিক্স বলতে আমরা যেটা বুঝি এগুলো থাকবে, এগুলো অ্যাভয়েড করার কিছু নাই। এইটা পার্ট অফ দ্য প্রসেস, এইটা অলওয়েজ থাকবে, এটা ফ্যামিলিতে থাকে, এটা সব জায়গায় থাকে। পৃথিবীর যেখানে দুইটা মানুষ আছে সেখানে পলিটিক্স থাকবে। সো বললাম তো এটা পার্ট অফ দ্য প্রসেস, অ্যান্ড এইটা আপনি যখন উদ্যোক্তা হবেন ইউ হ্যাভ টু সে ইয়েস টু দিস প্রসেস, যে আসলেই আমার এই জার্নির ভেতর দিয়ে যাইতে হবে। আপনি যদি 100 জন রিসোর্স নিয়ে কাজ করেন, 100 জন আপনাকে সমানভাবে পছন্দ করবে না, বা আপনার সবগুলা ডিসিশনকে সবাই সমানভাবে ইয়েস বলবে না। হ্যাঁ, হয়তো মানে এটা অনেক বড় লম্বা ডিসকাশন আর কি। বাট টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে চ্যালেঞ্জ সব কোম্পানিতে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আমার কাছে এটা অনেক বেশি ডিফিকাল্ট না, আমি এই জায়গাতে বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারি বলে আমার কাছে মনে হয়। মানে অন্তত কোম্পানি এর প্রোডাক্টিভিটি বা অপারেশনে কখনো ইন্টারাপশন আসে না আর কি। আপনি কিভাবে আপনার দলগুলোকে অনুপ্রাণিত করে রাখেন? এটা কন্টিনিউয়াস ট্রেনিং সেশন, আই হ্যাভ টু ইন্টারাক্ট উইথ দেম, তাদের কাছ থেকে শোনা, ফিডব্যাক নিয়ে এই জায়গাগুলো। এটা আসলে অনেকে মুখে বলার জন্য বলে, বাট আই ডু বিলিভ যে আমি এনাফ টিমের কাছে যাই, আমি আমার ডিস্টেন্সটা কমানোর চেষ্টা করি এবং তাদের পালসগুলো বোঝার চেষ্টা করি। এটা সবসময় আমি যে তাদেরকে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র দিয়ে স্যাটিসফাই করতে পারবো এটা আসলে না, এটা সম্ভব হয় না। অনেক অনেক টেম্পোরারি ইনিশিয়েটিভ নেয়, বাট ওইগুলোতে কাজ হয় না। সো আমি যেটা করি যে তাদেরকে মোটিভেট করা, ট্রেন করা, তাদের ভিশনের সাথে অ্যালাইন করা, যে আসলে আমরা আইএমবিডি এজেন্সিকে কোথায় নিয়ে যেতে চাই, ইটস রিয়েলি ম্যাটার মোস্ট। আমি মনে করি যে অনেকে মানে এটা তো অবশ্যই ম্যাটার করে যে আপনার প্যাকেজ হয়তো বাড়াই দিতে হবে, বাট এটা অনেক টেম্পোরারি সলিউশন। আমি মনে করি এটা দিয়ে খুব ভালো কাজ হয় না। এটা অবশ্যই এটা উচিত, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে সেটা তো অবশ্যই মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। বাট এইটার পরেও রিসোর্স চলে যাবে, তারা যদি এনাফ ভ্যালুড ফিল না করে, তাদের ওপিনিয়নগুলো দেওয়ার মতো বা একটা জায়গা ক্রিটিক করার মতো, বা ধরেন টপ টায়ারে রিচ আউট করা, একটা জিনিস ক্রিটিক করার স্বাধীনতা, এই জায়গাগুলো আপনাকে দিতে হবে। সো আই ডু ট্রেন দেম, আই টেক সেশনস, অনেক ধরনের মোটিভেশনাল সেশনস হয়। মোটিভেশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, টিমের মোটিভেশন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলাতেও ভুল হবে, এগুলাও সবসময় যে অ্যাকুরেট হবে এরকম না, বাট এটা ট্রাই করতে হবে এবং এটা গ্র্যাজুয়ালি আরও ভালো করতে পারতে হবে আর কি। আমি এটা প্র্যাকটিস করি আর কি আমার কোম্পানিতে। একটি ফলাফল নির্ভর শিল্পে আপনি কিভাবে সৃজনশীল স্বাধীনতা এবং ক্লায়েন্টদের প্রত্যাশা পূরণের মধ্যে ভারসাম্য বজায় রাখেন? আচ্ছা, এটা প্রশ্নটাতে আমি যতটুকু বুঝতে পেরেছি যে একটা ক্রিয়েটিভ মানুষ তার ক্রিয়েটিভিটির ফ্লেক্সিবিলিটি দেওয়ার পরে আসলে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে কিভাবে অ্যালাইন করে। সো এটা আমাদের ওই যে শুরুতে বললাম যে উই আর ভেরি এসওপি ড্রিভেন কোম্পানি, যে আমার আসলে প্রসেসটা কি, আমি আসলে কি বানাবো, আমি আসলে কতটুকু চিন্তা করবো। ক্রিয়েটিভ মানুষজন মানে যা খুশি তাই তো আসলে বানাবে না, বা যা খুশি তাই করা যায় না। সো এখানে স্বাধীনতা বা ফ্রিডম সবারই আছে এক্সপেরিমেন্টের, বাট এক্সপেরিমেন্ট করে আমার অবজেক্টিভের সাথে অ্যালাইন থাকতে হবে। এক্সপেরিমেন্ট বা রিসার্চ এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি মোটিভেট করি, বরং অনেক সময় হয় যে টিম এটা করে না, ম্যাক্সিমাম টাইমে এটা হয়। তো আমরা এই জায়গায় চাই যে টিম অনেক বেশি স্বাধীনভাবে চিন্তা করুক, ক্রিয়েটিভ কাজ করুক, আর অনেক বেশি ক্লায়েন্টের জন্য যাতে ভ্যালু এনশিওর হয়। তো বাংলাদেশের কনটেক্সে এই ব্যাপারগুলো আসলে খুব বেশি কনফ্লিক্ট অ্যারাইজ হয় না,
বরং তার যেটা করা উচিত সেটাই অনেক বেশি কম করে আর কি। এটা যদি একটা কমন কমপ্লেন ফাউন্ডারদের, হ্যাঁ, এটা ট্রু, ইটস আ ফ্যাক্ট। আর টিমেরও ক্ষেত্রে মানে অনবোর্ড হওয়ার সময়, ইন্টারভিউ ক্র্যাক করার সময় দেখা যাচ্ছে টিম যেভাবে আসলে এনথুজিয়াজম দেখাচ্ছে, পরবর্তীতে হয়তো সেই জায়গাটা থাকে না, ধরে রাখতে পারে না। সো একবার অনবোর্ড হয়ে যাওয়ার পরে সিন অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক সময় এক্সপেকটেশন অ্যাবনর্মাল হয়ে যাইতে পারে বা যায়। তো ওই জায়গাগুলো ফাউন্ডারদের দায়িত্ব আর কি, এগুলো ফিক্স করা বা ম্যানেজমেন্টের দায়িত্ব। বাট আমাদের এজেন্সিতে ফ্লেক্সিবিলিটি আছে। ডিজিটাল মার্কেটিং ল্যান্ডস্কেপ সবসময় পরিবর্তিত হচ্ছে। আপনার মতে আগামী কয়েক বছরে আমরা সবচেয়ে বড় কি কি পরিবর্তন দেখতে পাবো এবং ব্যবসাগুলো কিভাবে সেগুলোর জন্য প্রস্তুতি নিতে পারে? এটা আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি নিজেও প্রতিদিন মানে আমার খুবই স্কেয়ার্ড ফিল হয় যে ডিজিটাল ল্যান্ডস্কেপে বা আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিতে এতগুলো জিনিস এত শর্ট টাইমে চেঞ্জ হয়ে গেছে, এতগুলো জিনিস এত দ্রুত আউটডেটেড হয়ে গেছে। এটা বেশি স্কেয়ারি। আমি জানি না, মানে বোধহয় আমার সারাউন্ডিংসের মানুষজন কম দুশ্চিন্তার মধ্যে আছে, বাট অ্যাজ এ ফাউন্ডার আই ফিল, আমি আপনাকে একদম রিয়েল একটা এক্সাম্পল দিই যে আমাদের গ্রাফিক্স টিম মানে অনেকগুলা কাজ, যেমন কপিরাইটার আমরা ডাউন সাইজ করেছি, আমাদের ওরকম কপিরাইটারের প্রয়োজন পড়ছে না, বা আমরা যেভাবে করে প্রম্পট বা ফ্লো ডিজাইন করে দিয়েছি ওই ফ্লোতে আমরা বেটার আউটপুট পাচ্ছি, যেখানে একজন মানুষ মানে মোটামুটি 10 জন কপিরাইটারের কাজ করে ফেলতে পারছে। সো আমার তো আলটিমেটলি 9 জনের ডিমান্ড কমে গিয়েছে, হায়ারিং ফ্রিজ করে দিতে হয়েছে আমাদের। গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক্স এখন ন্যানো ব্যানানা রিসেন্ট যে আপডেট আসছে, মানে ফ্যান্টাস্টিক ক্রিয়েটিভস প্রডিউস করতে পারে, যেটা একজন গ্রাফিক ডিজাইনারের জন্য অনেক বেশি টাইম কনজিউমিং। এইখানে তো আসলে ক্রিয়েটিভিটির মানে এইখানে মানে জাস্ট যে চিন্তা করতে পারে সেই বানাইতে পারবে, এতটুকু হচ্ছে এখন ব্যারিয়ার। সো আপনি চিন্তা করলেই বানাইতে পারবেন। এখন এআই টুলগুলো এত বেশি মানে আপডেটেড হয়ে গেছে এবং সামনে আরও কি কি আসছে সেটা নিয়ে আমি স্ক্যার্ড। আগে আমার কাছে মনে হইতো যে এআই আসলে জব রিপ্লেস করবে না, বা এআই জানা লোক জব রিপ্লেস করবে। এরপরে আমার কাছে আমি দেখলাম যে আসলে ক্যালকুলেশন করে যে আমরা বেশি রিকোয়ারমেন্ট জেনারেট হচ্ছে বাট বেশি লোকের প্রয়োজন হচ্ছে না। এটা আমাদের কোম্পানিতে প্রচুর হচ্ছে, কারণ একজন লোকের ক্যাপাবিলিটিস বাড়ছে। আবার অন দ্য আদার হ্যান্ড, তাহলে কি আমরা অনেক বেশি রেভিনিউ জেনারেট করছি? না, আসলে এইখানেও যেটা হচ্ছে যে সাপোজ আগে ক্লায়েন্ট একটা কাজের জন্য 100 টাকা দিত, আমি যদি ধরি। সো সেই ক্লায়েন্টই এখন বুঝে গেছে যে এই কাজটা করতে আর 100 টাকা দেওয়ার প্রয়োজন নাই, এই কাজটা হয়তো 90 টাকা বা 80 টাকা বা 50 টাকায় করানো সম্ভব, এবং অনেকেই প্রস্তুত আছে এভাবে করে আউটপুট দেওয়ার জন্য। সো তার মানে কি, আমার আসলে 100 টাকা ইনকাম করতে হলে আগে একটা কাজ করার করতাম, এখন 2টা কাজ করতে হবে। সো আমি বেশি কাজ করলেও আমার যে রেভিনিউ অনেক বেশি বেড়ে যাবে এরকম সম্ভাবনা অনেক কমে গেছে। তো অনেকগুলা স্কিল জাস্ট ওভারনাইট আউটডেটেড হয়ে গেছে, ইরেলেভেন্ট হয়ে গেছে। সো পুরা মানে আমি যেটা বলি, সবসময় বলি যে এন্টায়ার ওয়ার্ল্ড অফ ওয়ার্ক মানে কাজের প্রত্যেকটা জায়গায় এআই যেভাবে করে আসলে অনেকগুলা জিনিস রিপ্লেস করে ফেলতেছে, অনেকগুলো স্কিল সেট রিপ্লেস করে ফেলতেছে, এইটা নিয়ে এইটা অলরেডি মানে এআই করবে ব্যাপার না, এআই অলরেডি করছে। বাংলাদেশের মানুষের টেক অ্যাডাপ্টেবিলিটি অ্যাডাপশন অনেক কম, অনেকের অনেক জায়গায় কনফ্লিক্ট বা হচ্ছে ডিসিশন মেকাররা হয়তো অ্যাওয়ার না, দ্যাটস ওয়াই অনেকগুলা জিনিস হয়তো একটু মানে আছে না স্লো প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছে, বিধায় আমরা আসলে এটার হিটটা বুঝতে পারছি না। বাট এআই ওয়েভে আসলে অনেকগুলা জিনিস আউটডেটেড হয়ে গেছে। 2030 সালে অনেকগুলা জিনিস দেখবেন, বা আমরা যে প্রসেসের ভিতর দিয়ে অনেকগুলা জিনিস দিয়ে এখন কাজ করছি, দেখা যাচ্ছে এই জিনিসগুলোর আর প্রয়োজন পড়ছে না। না, সেই ক্ষেত্রে এই জায়গাটাতে আমার একটু মনে হলো যে কর্মক্ষেত্রে মানে কর্মের জায়গাগুলো আরো বাড়তে পারে যদি বিভিন্ন কোম্পানি এআই এর সাথে অ্যালাইন করে তাদেরকে। তখন তো যারা এআই জানবে বা এআই নির্ভর কাজ করে যারা, তাদের কর্মের স্পেসটা বেড়ে যাবে। তখন এআই রিপ্লেস করছে না, না এআই রিপ্লেস করছে কি করছে না, এইখানে আমার মানে আমার ফিলোসফি বা আমার থটস যদি বলি, এআই আসলে রিসোর্সের রিকোয়ারমেন্ট কমিয়ে দিবে, এটা আনডাউটলি। আগে যেই কোম্পানিতে এআই জানা লোক কি রিপ্লেস করবে হয়তো, বাট যারা ভালো এআই জানে না তারাও রিপ্লেসড হয়ে যাবে। আগে আমি এটা বলতাম যে এআই জানা লোক আপনাকে রিপ্লেস করে ফেলবে, এখন যেটা বলি যে আপনি এআই যদি কম জানেন তাহলে আপনি রিপ্লেস হয়ে যাবেন। আপনার রেসে
অনেক বেশি আগায় থাকতে হবে যদি রিলেভেন্ট থাকতে চান। হুম, 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 হুম। কিরকম বিষয়টা ধরেন, একটা এবিসিডি একটা কোম্পানির কথা যদি বলি, যে এই কোম্পানিতে আমার হচ্ছে আগে এই পোস্টে লোকজন প্রয়োজন ছিল, এখন ওইগুলা এআই দ্বারা রিপ্লেসড হয়ে গেছে এবং এআই চালানোর জন্য আমার লোক দরকার। আগে ধরেন যেই লোকগুলা আমি রিপ্লেস করেছি, সাপোজ 20 জনকে বাদ দিয়েছি, সো 20 জনকে বাদ দিয়ে আবার 20 জন এআই জানা লোক লাগবে না, ওইখানে সর্বোচ্চ 5 জন বা 2 জন লাগবে। হুম, হুম, হুম। সো আলটিমেটলি ওই 15 জন কিন্তু বাদ হয়ে গেল, ওই 15 জনের রিকোয়ারমেন্ট আর জেনারেট হবে না। হয়তো অনেক বেশি জব আমরা এখন আবার মানে অনেকগুলো স্টাডিতে বলা হয়েছে নতুন এতগুলা জব ক্রিয়েট হবে, হ্যাঁ হবে, সেটা মানে নতুন জবগুলোর সংখ্যা যেটা বলা হচ্ছে, এইখানে এখন একটা ভালো ডিবেট তৈরি হয়েছে। হুম, হুম। কারণ আপনি স্যামুয়েল অল্টম্যানের একটা খুব ভালো মানে পডকাস্টে সে একটা কথা বলেছিল যে সিঙ্গেল পার্সন কোম্পানি ক্যান বি এ বিলিয়ন ডলার কোম্পানি। সো মানে আমরা ওই ওয়ার্ল্ডের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সো একটা বিলিয়ন ডলার কোম্পানি ম্যানেজ করবে একটা সিঙ্গেল পার্সন। সো এইটা চিন্তা, এটা মনে হইতো যে একটা হাইপোথেটিক কথাবার্তা, বাট এইটাই আস্তে আস্তে ফ্যাক্টে পরিণত হচ্ছে। সো এটা ট্রু, এটা আমি আস্তে আস্তে বিলিভ করা শুরু করেছি এবং অনেকগুলা বিষয় এখনই স্টেটমেন্ট দেয়া উচিত হবে না, বা আই এম নট দ্য রাইট পারসন। অনেকগুলা জিনিস এখনো আছে যেগুলো পাইপলাইনে, এগুলো এখনো পাবলিশড হয় নাই, বাট ল্যাবে আছে। ওই জায়গাগুলা তো এখনো মানে আমরা জানিই না কি রেডি হয়ে আছে। এই জন্য মানে কি হবে এ ব্যাপারে একদম একটা কনস্ট্যান্ট স্টেটমেন্ট দিয়ে দেয়, এইটা এই পর্যায়ে আসলে দিস ইজ নট দ্য রাইট টাইম। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আইএমবিডি এজেন্সি কিভাবে এআই বা অটোমেশনের মতো প্রযুক্তিগুলোকে ব্যবহার করছে? we are taking huge leverage using AI. আমাদের এন্টায়ার অপারেশন, আমরা আমাদের ইনহাউস বিল্ড করা একটা অপারেশন সিস্টেম আছে যেটা মোর দেন অ্যান ইআরপি। সো এই সিস্টেমে আমরা রিসেন্টলি এআই ইন্টিগ্রেট করেছি, আর আমাদের টোটাল অপারেশন বা আমাদের প্রসেস অনেকগুলা জায়গায় রিপোর্টিং থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের অল কাইন্ড অফ রিমাইন্ডার্স এগুলো অটোমেটেড হয়ে গেছে। আমরা আমাদের প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটরদেরকে তাদের ফিল্ডের জন্য রিলেভেন্ট যে ধরনের এআই টুলগুলো রয়েছে সেগুলোর সাবস্ক্রিপশন নিয়ে দিচ্ছি। সো এইগুলো ইউজ করে তারা আরও ফ্রিকোয়েন্টলি কন্টেন্ট প্রডিউস করছে এবং আরও ভালো ক্রিয়েটিভ প্রডিউস করছে আমাদের ক্লায়েন্টসদের জন্য। আমাদের ওয়েব টিম হিউজ পরিমাণে এআই রিলেটেড মানে টুল ব্যবহার করে। যেই সকল কোডিং করতে আমাদের অনেক টাইম লাগতো, এখন ক্লড, রকেট আছে, তারপর কার্সর এর মতো অনেকগুলা এজেন্ট রয়েছে যেগুলো দিয়ে আমরা খুব শর্ট টাইমে মানে আপনার হচ্ছে বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলছি। যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর জন্য কথার কথা আমি বলছি যে আমরা 50,000 সরি যেটার জন্য আমরা ধরেন 5 লাখ টাকা চার্জ করব, ওইটা এখন শর্ট টাইমে করা যাচ্ছে। আমরা তো আসলে ম্যান ডে কাউন্ট করে চার্জ করি, সো ওইটা দেখা যাচ্ছে আমরা 2 লাখ 3 লাখ টাকা এখন করে দিতে পারছি। সো এইটার মানে এটাতে আমাদের অ্যাকুইজিশনও বেড়েছে যেটা বলা যাবে, আবার হচ্ছে আমরা খুব শর্ট টাইমে প্রজেক্ট ডেলিভারি দিতে পারছি। সো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ইভেন আমাদের সেলস টিম থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা এআই ডিপ্লয় করেছি, অ্যান্ড উই আর টেকিং হিউজ মানে লেভারেজ ফ্রম এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা উত্থানের সাথে ডেটা নির্ভর মার্কেটিং কিভাবে বিকশিত হচ্ছে বলে আপনি মনে করেন? আচ্ছা, ডেটা ড্রিভেন আসলে মানে রিপোর্টিং, ডেটা অ্যানালাইসিস এই ব্যাপারগুলোর জন্য আসলে আমাদের যে এক্সপার্ট ডিপেন্ডেন্সি ছিল, এই জায়গাটা এখন এআই খুব ভালোভাবে রিপ্লেস করেছে। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে আমরা একটা অ্যাডের পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য যে এটা আমার কেমন যাচ্ছে না যাচ্ছে, এটার ম্যাট্রিক্সগুলো দেখে একটা ওপিনিয়ন দেওয়া বা একটা ডিসিশন নেয়, একটা স্কেলিং করবো নাকি বন্ধ করে দিব, হিউজ ডাটা। ধরেন আমি অনেক ডাটা নিয়ে কাজ করছি, অনেকগুলা নাম্বার। তো এই নাম্বারগুলো থেকে গুড ডিসিশন নেওয়া একটা ইন্ডিভিজুয়ালের পক্ষে অনেক বেশি টাইম কনজিউমিং ছিল। এখন এটা আমি জাস্ট একটা স্ক্রিনশট বা একটা ফাইল আমি জাস্ট চ্যাটজিপিটি আপলোড করে দিয়ে আমি ওইখান থেকে অনেকগুলো অপিনিয়ন নিতে পারছি, কী অবস্থায়, এটাতে আমার কী ধরনের ডিসিশন নিলে কী ধরনের রেজাল্ট আসতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখা যাচ্ছে যে কাজ করতে পারছি। এবং ডেটা ড্রিভেন বা রেজাল্ট ড্রিভেন যে মানে মার্কেটিং, হ্যাঁ, বা পারফরমেন্স মার্কেটিংয়ে এআইয়ের কন্ট্রিবিউশন হিউজ, হ্যাঁ। এবং এই মার্কেট অনেক বেশি গ্রো করছে, এই ধরনের এক্সপার্টিসওয়ালা লোকজন অনেক বেশি ভালো করবে, এই হচ্ছে বিষয়। এবং আরও অনেক নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিসও ইন্ট্রোডিউসড হচ্ছে মার্কেটে। ব্যবসাগুলো কি এখনই কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই বিনিয়োগ করা উচিত নাকি আরো উন্নয়নের জন্য অপেক্ষা করা উচিত? মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত কি? আচ্ছা, বিজনেসগুলোর এআইতে ইনভেস্টমেন্টের গুড টাইম আরও 1 বছর 2 বছর আগে চলে গেছে বলে আমি মনে করি। সো ভালো টাইম তো চলে গেছে, এখন না করলে আসলে পস্তাতে হবে, আমার কাছে মনে হয় এটা। যারা এআই এবং প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে চান
তাদের জন্য আপনার শেষ পরামর্শটা কি হতে পারে? কন্টিনিউয়াস লার্নিং, এটার আসলে কোনো বিকল্প নাই। আমি অনেক সময় অনেকে ইউটিউব দেখে লার্ন করার জন্য পরামর্শ দেয়। হ্যাঁ, ইউটিউব ইজ এ গুড সোর্স এবং দ্য বেস্ট সোর্স, যেটা থেকে আমি সবচেয়ে বেশি শিখেছি। এটা ইনিশিয়েট করা থ্রু ইউটিউব, এইটা একটু ডিফিকাল্ট, কারণ আমি বিলিভ করি যে হোয়েন পিপল পে দে পে অ্যাটেনশন। কারণ ইউটিউবে তো পে করা লাগে না, ইউটিউবে যখন খুশি তখনই দেখা যাচ্ছে। তো ওইটার জন্য আসলে আমাদের কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা কাজ করে না যে আমি তো পে করেছি, এটা আমাকে উসুল করে নিতে হবে। ইউটিউব তো যে কোনো টাইমে গিয়ে দেখা যাচ্ছে। সো আই অলওয়েজ সাজেস্ট যে এটাকে পেইড কোর্স, মানে এটা কোর্সে একটা এনরোল করা, এটাতে পে করা। অ্যান্ড পে করলে যেটা হবে যে এটা কমপ্লিট না করলে নিজের ভেতরে একটা অপরাধ বোধ কাজ করবে যে আই হ্যাভ টু লার্ন অর কমপ্লিট দিস। তারপরে ওইটাকে কমপ্লিট করার জন্য তখন ইউটিউব থেকে অনেকগুলা জিনিস, যে যখন যেখানে ঠেকে যাব সেটা এআইতে সার্চ করলেও শেখা যাবে, ইউটিউব থেকে দেখেও শেখা যাবে। বাট টু ইনিশিয়েট বা ইনিশিয়ালি স্টার্ট করার জন্য আমি সবসময় রিকমেন্ড করি যে একটা পেইড কোর্স বা কোথাও এনরোল হয়, এটা খুব ভালো একটা হ্যাক্স হইতে পারে আর কি। ধন্যবাদ শামীম ভাই আপনার মূল্যবান সময় দেবার জন্য। আর আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, বা নেটকমের যারা অডিয়েন্স আছে, সো আই উইল হাইলি এনকারেজ দেম যে এআই এর যে রেভলিউশন, বাট টু স্টে রিলেভেন্ট উইথ দ্য ইন্ডাস্ট্রি ট্রেন্ড, অবশ্যই এআই রিলেটেড স্টাফস আপনাদের লার্ন করা উচিত। এবং লার্নিংয়ের জন্য দ্য বেস্ট প্ল্যাটফর্ম আই অলওয়েজ প্রিফার, বা নেটকমের সাথে আমাদেরও যতটুকু সম্পৃক্ততা রয়েছে। সো নেটকমের মতো একটা গ্লোবাল ব্র্যান্ডের একটা সার্টিফিকেশন আসলে আপনার ক্যারিয়ারের জন্য এই কারেন্ট সিনারিওতে অনেক বেশি হেল্পফুল হইতে পারে। এটা একটা ইমিডিয়েট বুস্টার হইতে পারে। সো নেটকম প্লাস যে নতুন অ্যাপটা আসছে সেটার জন্য আসলে আমি আই এম রিয়েল এক্সাইটেড টু সি যে আসলে কী ধরনের কোর্স বা কোর্স আউটলাইনগুলো কী হবে না হবে। আই উইল বি রিয়েলি হ্যাপি টু এক্সপ্লোর। সো নেটকমের জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা অনেক সময় নিয়ে আজকের এপিসোডটি দেখলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর থ্যাংকস ফর হ্যাভিং মি টুডে। থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভাশিস রইল আপনার জন্য। ভালো থাকবেন। তবে এআই যেন আমাদের পরিচালনা করতে না পারে বা আমাদের রিপ্লেসমেন্ট না হয়, তার জন্য এআই সম্পর্কে সঠিক ধারণা এবং লাইফ লং লার্নিংয়ের বিকল্প নেই। আপনারা যদি চান স্মার্ট কানেক্টিভিটি, এন্টারপ্রাইজ সলিউশন এবং এআই ড্রিভেন ফিউচার এর অংশ হতে, তাহলে নেটকম প্লাসের সাথেই থাকুন। নেটকম কানেক্টের পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন অতিথি ও নতুন গল্প নিয়ে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী এপিসোডে কোন ইন্ডাস্ট্রি লিডারদের দেখতে চান। নেটকম কানেক্টে আপনাদের সাথে দেখা হবে প্রতি সপ্তাহের সোমবার রাত 8টায় নেটকম লার্নিং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ। Be a lifelong learner.